চলে এসেছি আমার সবথেকে ফেভারিট জায়গায়, কিন্তু জলের গতিবেগ একটু কম আজকে। পিসফুল এখানে বলে বোঝাতে পারবো না, কত ধরনের পাখি ডাক শুনতে পাচ্ছি তার কোনো হিসেব নেই। আর তার সঙ্গে হচ্ছে এরকম জলের আওয়াজ, মানে এখানে যদি কারো ইনসমনিয়া যদি কারো থাকে, এখানে এসে কিছুক্ষণ বসে থাকলেই তার ঘুম পেয়ে যাবে। এইভাবে দেখো এখানে ঘাস কাটা হয়, মাঠে যে ঘাসগুলো থাকে সেগুলোকে ট্রিম করে রাখা হয় যাতে একটা লেভেলের পর আর না বাড়তে পারে। তো সেটা কমিউনার থেকে এরকমভাবে করা হয় যাতে চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গরমকালে খুব বেড়ে যায় তো ঘাস, তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চারিদিক। ওই রকমভাবে বিশাল বড় একটা গাড়ি ঘাস কাটতে কাটতে যায় চারিদিকে। নরওয়েতে এখন ঘোর বসন্তকাল, তার মানে ভীষণ আনপ্রেডিক্টেবল ওয়েদার। কিছুদিন পরেই অবশ্য আসবে সামার বা গরমকাল। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখনও বসন্তকালই ছিল। এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, এই রোদ, এরকম আবহাওয়া দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। কিন্তু সব থেকে শকিং যেটা লেগেছিল তা অন্য কিছু। সেটা হলো নরওয়ের জল। নরওয়েতে কাউকেই আলাদা করে জল কিনে খেতে হয় না, ট্যাপ ওয়াটার থেকেই ডাইরেক্টলি জল খাওয়া যায়। কিন্তু সে তো অন্য অনেক ইউরোপিয়ান দেশে খাওয়া যায়। নরওয়ের বিশেষত্ব কি? নরওয়ের বিশেষত্ব হলো জলের প্রাকৃতিক উৎস, কঠোর পরিবেশগত নিয়মকানুন এবং উন্নত জল পরিশোধন পদ্ধতি। এই সব কিছুর কারণে নরওয়ে তার ব্যতিক্রমী পরিষ্কার এবং প্রচুর জল সম্পদের জন্য পরিচিত, বিশেষ করে তার পানীয় জলের জন্য। তোমরা হয়তো অনেকেই ভস বটলড ওয়াটারের নাম শুনে থাকবে। সেই বটলড ওয়াটারও কিন্তু এই নরওয়েরই। আর যেখানে এই জলের ফ্যাক্টরি আছে তার থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটির নামও হলো ভস। হয়তো এই নাম থেকেই জলের ব্র্যান্ডটির নাম এসছে। তো গত বছর সামারে আমরা গেছিলাম সেই ভস। চারিদিকের পাহাড়ে ঘেরা সেই ভসের ভিডিও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ মনে হলো একটা বিশেষ সকালবেলার কথা শেয়ার করি, যা আগে কখনো করা হয়নি। ভস থেকে আমরা গেছিলাম বার্গেন। তো সেই ভস থেকে ফিরে আসার আগের দিনের সকালে আমরা কিছুটা সময় চা খেতে খেতে বেশ উপভোগ করেছিলাম। এখানে এসে থেকে একদম এখানে মানে একটু বসে এনজয় করার টাইম পাইনি, বাইরে বসার। এত সুন্দর এই জায়গাটা, তাই আজকে সকালবেলায় উঠেই আমরা এখানে এসেছি চা খেতে বাড়ির বাইরে। প্রতিদিন কি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, তাই জন্য বাইরে খুব একটা বেশি বসা হচ্ছিল না। আজকে বৃষ্টিটা নেই। তো আজকে হচ্ছে 9th of July, আর আজকে আমাদের এখানে লাস্ট দিন। কালকে সকালে উঠে জিনিসপত্র প্যাক করে বেরিয়ে যাওয়ার পালা। তো আজকে যদি না বসে আর কখন বসবো। আর এত সুন্দর মানে একটা ভ্যালি দেখা যায়, 3 দিক থেকে দেখা যায়। তো একটু তো না বসলে মানে কি বলবো, এটা একটা বিরাট লস। তো সেই জন্য আজ সকালে আমরা এখানে চা খেয়েছি বসে, আর ওই পেছনের দিকের ভ্যালিটা দেখতে দেখতে। আজকের প্ল্যান হচ্ছে আমরা হারদাঙ্গার ফিয়র্ডের অন্য দিকটায় যাব। তো এই হারদাঙ্গার ফিয়র্ড মানে নরওয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক রুটস বলা যেতে পারে।
সেটা যে কেন সেটা তো তোমরাও বুঝতে পারছো এতক্ষণে। অসম্ভব সুন্দর মানে জায়গা। আর এই কাউন্টিটাকে আমি জানি না আমি শেয়ার করেছি কিনা, ভুলে গেছি। কাউন্টিটা হচ্ছে ওয়েস্টল্যান্ড, আমাদের কাউন্টিটা রোগাল্যান্ড, এটা ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডটা আরও সুন্দর, আরও রিমোট। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন, কালকে এখান থেকে আমরা বার্গেন যাব। ও মাই গড, এখানে সব কিছুই এত এত সুন্দর মানে লাগছে এসে, কাম অ্যান্ড কোয়াইট। মানে আমার পেছনের ভ্যালিটা দেখো, দেখেই বুঝতে পারবে যে কাম অ্যান্ড কোয়াইট। এখানে চারিদিকে না সমস্ত ফার্মাররাই থাকে, আর মানে দেখেই মনে হয় যে প্রচুর চাষবাস করা হয়। আর সকালবেলা দেখলাম যে আই থিঙ্ক সার ছড়াতে ছড়াতে গেল একটা গাড়ি। পাইন গাছের ডিফারেন্ট ডিফারেন্ট শেডস, বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের নেচারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর মানে যেতে ইচ্ছে করছে না, তো খুবই স্যাড লাগছে ভেবে যে আর একদিন তারপরেই চলে যাব। যাই হোক, আজকের দিনটাও আমরা ইউটিলাইজ করব। খাবার দাবার সমস্ত প্যাক হয়ে গেছে, এরপর রেডি হয়ে বেরোনোর পালা। হাই, তো আমরা পৌঁছে গেছি এখন বার্গেন। আর আমাদের এই ব্যালকনি থেকে ভিউটা কেমন তোমাদেরকে দেখাই, দাঁড়াও। অ্যাকচুয়ালি ওটা ঘুমোচ্ছিল, আমাদের ডাকে উঠে পড়েছে। এখন তুই তুলে দিয়েছিস। ভাত ঘুম নিতে নিতে উঠে গেছে। ভাত ঘুম তো না, এখন বাজে কটা বাজে? এখন সন্ধ্যে 7:30। তো ভাত ঘুম তো হবে না। যাই হোক, আবার ঘুমিয়ে পড়ো। লাস্ট যে ব্লগটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে, তাতে আমি বলেছিলাম যে নরওয়েতে সামার আর স্প্রিং চলে এসছে আর ভালো ওয়েদার। আর এখন দেখো
ফুল মেঘলা, দুদিন ধরে পুরো মেঘ, বৃষ্টি বৃষ্টি বলবো না বাট মেঘলা। তো এরকমই আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়। আবার দুদিন পরেই বা কালকেই হয়তো আবার রোদ উঠবে ঝকমকে, তো বলা সম্ভব নয়। স্প্রিং মানেই যে একদম সবসময় ভালো ওয়েদার থাকবে সেরকম নয়। তোমাদের মধ্যে কে একজন আমাকে জিজ্ঞেসও করেছো যে জুনে আসতে হলে কী ধরনের জামা কাপড় নিয়ে আসতে হবে। সৌভিক আবার ওখানে একটা জলের নামছে, তো এটা বলা খুব মুশকিল গরমের জামা আনতে হবে কিনা জিজ্ঞেস করেছো। গরমের জামা নরওয়ে যে কোনো সময় আসে না কেন নিয়ে আসতে হবে, স্পেশালি তোমরা যদি ইন্ডিয়া থেকে আসো, কারণ এখানে সামারে যেরকম ঠান্ডা থাকে সেটা খুবই ঠান্ডা তোমাদের কাছে। তো ডেফিনেটলি একটা জ্যাকেট সঙ্গে রাখবে, আর যে কোনো সময় নরওয়েতে বেড়াতে এলেই ঠান্ডার জামা কাপড় নিয়ে আসতে হবে। কি দেখছো ওটা? নদীটা তো শুকিয়ে গেছে প্রায়। এ বাবা, বসন্তকালেও কত ঠান্ডা সেটা আমাদের জ্যাকেট দেখেই বোঝা যাচ্ছে। লোকজনের বারান্দায় এসে উপস্থিত হয়েছে। এই তো রাস্তা চলে যাচ্ছে আমরা একটু। হাঁটাহাঁটি শেষ করে হাঁটার রাস্তাতেই আমরা চলে এসেছি ডিনার খেতে। আজকে আমরা ভেবেছিলাম বাইরে থেকে ডিনার খাবো। তো এই যে কম্পা আমেরিকান ডিনার, এখানে বার্গার, মিল্কশেক এইসব পাওয়া যায়, মানে একদমই আমেরিকান খাবার দাবার, যেটা এখানে খুব একটা বেশি কেউ খায় না, কিন্তু বার্গারগুলো সত্যিই খুব ভালো হয়। আর এত সুন্দর এরা ফুল লাগিয়েছে। প্রত্যেক বছর সামারে আমি এই জায়গাটা একবার হলেও ঘুরে যাই। দারুণ সুন্দর এদের ফুলের বাগান থাকে সামনে, এখনও এটা লাগিয়েছে, জাস্ট হচ্ছে এখনও। আর এখানে আছে মেন রাস্তা যেখান থেকে আমরা যাওয়া আসা করি, তো একদম রাস্তার ওপরেই ডাইনারটা। বৃষ্টিও শুরু হয়ে গেছে, সবই বৃষ্টি পড়ছে। তো এখন আমরা অর্ডার দিয়েছি খাবারের, আর আমরা ওয়েট করছি। আর আমার হাতে একটা ব্যাগ, তার কারণ যাওয়ার সময় গ্রসারিও কিছু কিনে নিয়ে যেতে হবে। তো সব কিছুই একসঙ্গে করে একসঙ্গে ঘরে ঢুকে যাব, কিন্তু এখন দেখা যাচ্ছে বৃষ্টি আরম্ভ হলো।